হাই ডিয়ার, আমার সমস্ত ফলোয়ার ফ্রেন্ড, তোমাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। ঈশ্বরের কাছে কামনা করি সবাই ভালো থাকো। তো আমি চলে এলাম শিখার জীবনের সত্যির 20 পর্ব নিয়ে। তো যেটা আমার আলোচনার বিষয় ছিল, তখন আমার স্বামী, যে হনেওয়ালা স্বামী, যে সে আমায় লুকিয়ে লুকিয়ে দেখতো। আমি যেটা জানতাম না, আমি সবই জেনেছি বিয়ের পরে, তার আগে আমি কিছুই জানতাম না। তো মোটামুটি আর 3 মাস বাকি আছে। 3 মাস তো স্কুলে দেখা করলো, ওরকম করে দেখলো। তারপর আবার গ্রামের বাড়িতে এসে 2 মাস ধরে এরকম যাওয়া আসা ভালো করে পরখ করে নিল, দেখলো আমার সাথে কোনো ছেলেদের আড্ডা, কথা, ঘোরাফেরা কিছু আছে নাকি। তো যদিও বা পাইনি, তা ওনার খুব ভালো লেগে গেছে আমাকে। এইবার আমার ওটা নভেম্বর, মানে আমার এবার পরীক্ষা, মানে এটা আমি পরে জানতে পেরেছি যে আমার সন্তানের বাবাও চেয়েছিল যে পরীক্ষাটা হয়ে যাক, ফাইনাল পরীক্ষাটা। আমি 7-এ পড়ছি, ফাইনাল পরীক্ষাটা হয়ে যাক, এর মাঝখানে কিছু বলো না। তার মধ্যে ও আবার 6 মাস ধরে আমাকে দেখাশোনা লুকিয়ে লুকিয়ে স্কুল জীবন, স্কুলের, বাড়ির, পাড়ার সব পরখ করে নিল। তাতে ওনার একটু ভালো হলো, সময়টাও কেটে গেল। এবার পরীক্ষা, মানে উনি মনে মনে ভেবেছিল যে ফাইনাল পরীক্ষাটা হয়ে গেলে বাবার সঙ্গে কথা বলে, এবার এরকমই আর কি তার মনের চিন্তাধারা ছিল। তো এবার পরীক্ষা মোটামুটি আমি আমার পাড়ায় তো যেটা বললাম, টুকটাক আমাকে দেখতে আসে, আমাকেও এসেছে 1-2 জন দেখতে, পছন্দ হয়েছে, দেয়নি। পাড়ার অন্য দিদি পিসিদের দেখতে আসলেও তাদের আমাকে নাকি ভালো লেগে যায়, কানে আসতো, সেটাও শুনেছি। এবার আমার স্বামী যে হবে, সে তো আমাকে দেখে দেখে মনে মনে পুরো ফাইনাল করে বলেছে বিয়ে করলে এই মেয়েকেই করবে, নইলে সে জীবনে বিয়ে করবে না। এবার ওর বন্ধুকে বলছে, ভাই এবার তো তাহলে চল, আর তো সব হয়ে গেছে, কদিন পরে ফাইনাল পরীক্ষা, তাহলে গিয়ে একটু গিয়ে বসিয়ে দেখি, যেমন মেয়ে দেখে, বসিয়ে দেখি কথাবার্তা বলি, কী দেখি বলে না বলে, গার্জিয়ানের সঙ্গে কথা বলি। তারপরে ওই বলছে তাহলে ঠিক আছে চল, ওর বন্ধুটা বলছে চল। তা বন্ধুটা ওই আমার পাড়ায়, ওই স্কুলের ওই পাশে যে ছেলেটা আমার সম্বন্ধ নিয়ে এসেছিল, যার দিদি বাবা মা, তারই ঘরের পাশে আমার একটা প্রতিবেশী ঠাকুমা বাড়ি, তার ছেলে, আমার বাবা, সবাই একসঙ্গে হাট বাজার করতো, একই সঙ্গে হাটে যেত আসতো। তা ওই দিদাটা, ঠাকুমাটা খুব ভালোবাসতো আমাদের সবকটা ভাই বোনকে, খুব ভালোবাসতো, আমরাও খুব ভালোবাসতাম। ঠাকুমাটা ছিল খুব ভালো। এবার ওনার সাথে আবার ওই ঠাকুমার সাথে ওর বন্ধুটার একটু কিভাবে যেন সম্পর্ক হয়েছে, যার জন্যেই ও আমার বর যখন মেয়ের খবর নিয়েছে, তখন ও বলতে পেরেছে যে একটা মেয়ে আছে বৃদ্ধপাল্লা গ্রামে। ওটা ওর বাড়ির, ওই ঠাকুমা বাড়ির কোনো রকমভাবে একটু লতানো পাতানো আর রিলেটিভ হয়। তা এবার ঠাকুমাকে নিয়ে ওনা একদিন ঠাকুমা হুট করে এসে ওই সাথে আমার দেখলো টেকলো, স্কুল থেকে এসেছি, খেলাধুলা করছি, জামা কাপড় ছেড়েছি দেখে, এবার ও গিয়ে ওই ঠাকুমাকে নিয়ে, বন্ধুকে নিয়ে আমাদের বাড়িতে গিয়ে উঠলো, সন্ধ্যাবেলা বিকালের দিকে উঠলো। তো উঠলে বলছে আমরা মেয়ে দেখতে এসছি। আমার ঠাকুমা বলছে, ওই ঠাকুমাটা বলছে, প্রতিবেশী ঠাকুমা বলছে, মাধবী এই দেখ কাকে নিয়ে এসছি, তোকে দেখতে নিয়ে এসছে, নাচ জামাই ধরে নিয়ে এসছি, এরকম করে বলছে। তা আমি বলছি হ্যাঁ। তো দেখেছি বেশ প্যান্ট শার্ট ইন করে, জুতো টুতো পরে, হাতে ঘড়ি, তো সব দেখে বোঝা যাচ্ছে যে ভালো ঘরের ছেলে। তো সেইভাবে এসে বসলো, তখন আমার মা বসতে দিল। আমাদের এই ঘরের সাথে একটা বারান্দা ছিল, বারান্দায় একটা চৌকি ছিল, সেই চৌকিতে
ওদেরকে বসতে দিল। এবার আমি তো লজ্জায় ঘরে ঢুকে গেছি, এবার দেখতে এসছে শুনেছি পর তো আর কি, এবার তো তা সংসদে বসতে হয়, দেখেছি সবাইকে। তা আমার স্বামী বলছে যে না, যে অবস্থায় আছে সেই অবস্থাতেই এসে বসুক, কোনো সাজগোজ কিচ্ছু করতে হবে না, শাড়ি পরতে হবে না। তা আমি এসে একটা প্রণাম করে ওখানে বসলাম। বসলে এবার জিজ্ঞেস করছে, সে তো লজ্জায় বাঁচে না, ওনার অনেক লজ্জা, ঠিক আছে। তো ওই বন্ধুকে দিয়ে নিজেও একটা দুটো, তোমরা কয় ভাই বোন, কী করো, হ্যাঁ না তেনা, বাবা কী করে, সব যা যেটা হয় আর কি জিজ্ঞাসাবাদ করে টোরে এবার হয়ে গেল। দেখে টেকে আমি পরে জানাচ্ছি বলে ঠাকুমাকে দিয়ে বলিয়ে চলে গেল। আমাকে আবার সেই জমানায় 100 টাকা হাতে দিল, মুখ দেখাই, আমাকে যে দেখতে গেছে 100 টাকা হাতে দিয়েছে। আমি নিচ্ছিলাম না, কিন্তু দিয়েছে, নিতে বললো ঠাকুমা, নিলাম। চলে গেল, পরীক্ষা হয়ে গেল, ফাইনাল পরীক্ষাও হয়ে গেল। আমি তখনও জানি না যে আমার এই জীবনের শেষ পড়া, তখনও জানি না, খুব কষ্ট হয়ে পড়তে পারিনি। তো এবার দেখে চলে গেল, আর আমি পরীক্ষা দিলাম, পাশ করলাম, বিশ্বাস করো বন্ধু। পরীক্ষায় এবার ক্লাস 7 তো একটু টাফ ছিল, আমি 7 থেকে 8 চলে এসেছি। 5 পাস করে 9 গেছিলাম রোল, 9 থেকে 7 গেছিলাম, 6 থেকে 7 উঠলাম, 7 উঠলাম 7 নিয়ে, এবার 8 উঠলাম, রোল নাম্বার 8 হয়েছে, বিনা টিউশনি বিনা কিছু। দাদা এই কাকা এ মামা একে ওকে ডেকে ডুকে যেটুকু যা চেষ্টা করে নিজের চেষ্টায় করে আমি যে পেরে তা 8 চলে গেছে। যাই হোক, যথারীতি যেমন বলে, যেমন আমি বলি মা যাচ্ছি রেজাল্ট আনতে, মা বলে ও তুই পাস করতে পারবি না। আমি বললাম আমি ফেল করলে সবাই ফেল করবে, সেই দৃঢ় বিশ্বাস নিয়ে আবার গেলাম, রেজাল্ট আনলাম, 8 রোল নাম্বারে ভালোভাবে পাস করে গেলাম। এবার তো আবার বই টই কেনার ব্যাপার, ক্লাস 8 উঠলাম। এবারও আমার স্বামী ওই যে দেখে গেল, তখন ওনার আমাকে পছন্দ, ওনার একটাই কথা ছিল যে আমার কিছু চাই না, আমার মেন আমি যাকে বিয়ে করব তাকে সুন্দর হতে হবে, আমি টাকা পয়সা কিচ্ছু চাই না। কারণ ওনাকে টাকা পয়সা দেওয়ার জন্য বাংলাদেশে ওই জমানাতেও 1 লক্ষ টাকা পর্যন্ত পণ দিতে চেয়েছে, কিন্তু উনি নেয়নি, বলেন না আমি টাকা নেব না। আমি যে টাকা নিয়েছি, আমি যখন সাথে বউ নিয়ে চলবো, তার কথা এরকম ছিল, আমি যখন টাকাটা নিয়ে সাথে বউ নিয়ে চলবো, তখন লোকে কি দেখতে পাবে যে আমি 1 লক্ষ টাকা নিয়ে এই মেয়েটাকে বিয়ে করেছি। তা আমার ওই টাকা পয়সা লাগবে না, আমার বউটা শুনে, যাকে নিয়ে চলবো মানুষ যেন তাকে অন্তত একবার ঘুরে দেখে, আমার শুধু এটুকুই ডিমান্ড। তাতে গরিব ঘরের হোক, যেমন হবে চলবে, দরকার হলে খরচা দিয়ে বিয়ে করে নিয়ে আসবো, মানে এরকম বলতো। তো সেইভাবে আর কি ওনার মনে পুরো প্রতিজ্ঞা করে নিয়েছে এই মেয়েকেই বিয়ে করবে। বাড়ি গিয়ে একটা দাদা ছিল ওনার গ্রামে, মানে আমার গোপালনগরের থেকে আরও 5 মাইল দূরে ওদের গ্রাম, মানে আমার বাড়ি থেকে 7-8 মাইলের পর আরও 5 মাইল 6 মাইল দূরে ওদের বাড়ি, গ্রাম ফলিয়া গ্রাম, ওখানে ওনাদের বাড়ি। ওনারা আবার বিশাল জমিদার লোক, 50 বিঘা জমি ওই সময়, আজ থেকে 47-48 বছর আগে ওনারা 50 বিঘা জমির মালিক, 3 বোন 2 ভাই আর বাবা মা, আর গোয়াল ভরা, হাল চষার 2টো সেট, 2টো মহিষ, 4-5টা ছাগল, হাঁস আছে 8-10টা, মুরগি পুষতো না, হাঁস আছে 8-10টা, আর দুধ দেওয়া গরু আছে 2টো, আর আছে 2টো, আর 50 বিঘা জমির মালিক, ঠিক আছে। চাষবাস 12 মাসে 13 ফসল ওঠে, 12 মাসে 12 রকম ফসল ওঠে ওই বাড়িতে। তো
এরকম। এবার উনি গিয়ে ওই বাড়িতে গিয়ে বলছে, ওনারই গ্রামের থেকে 1 কিলোমিটার দূরে একটা দাদা ছিল, আমিও দাদা বলে, সে দাদার সাথে উনি মনের কথা বলতো। দাদাকে গিয়ে ধরেছে, বাবা আমাকে তো লজ্জায় বলতে পারে না, তো দাদাকে গিয়ে বলছে যে দাদা আমি একটা মেয়ে পছন্দ করেছি, তা আমি তো বাবা মাকে বলতে পারছি না, তুমি আগে চলো, তুমি আগে দেখো, তারপরে এসে বাবা মাকে বলো। তা সেইভাবে ও আবার ওই দাদাটাকে নিয়ে, আর একটা দাদা ছিল ওই গ্রামেই, অচিন্তদা বলে, সে ওর খুব কাছের, এই দুটো লোকই কাছের ছিল। তো এই দুটো দাদাকে নিয়ে আগে আমাদের বাড়ি গিয়ে দেখে, আমাকে দেখে, তারপরে বাড়ি এসে ওদেরই দিয়ে বাবা মাকে বলিয়েছে। এবার তারপর বলার পরে মা তো একটু খুশি যে ছেলে মোটে বিয়ে করতে চায় না, যাই হোক একটা মেয়ে পছন্দ করেছে, তাহলে তো আর এখানে দেরি করা যায় না, যেতেই লাগে। তো সেইভাবে ওরা গেল, মানে যাওয়ার জন্য প্রস্তুত, আসলো। এবার আমার শাশুড়ি মা তো, তিনি তো আমার থেকেও গরিব ঘরের মেয়ে, বাবার কাছ থেকে শুনেছি, শ্বশুর বাবা মশাই কাছ থেকে শুনেছি, আমার থেকেও গরিব। আমি তো তাও 2 বেলা 3 বেলা 2টো ভাত খেতাম, আর ওনার 2 বেলা ভাতও জোটা মুশকিল ছিল, খুব কষ্টে ঘরের থেকে। মানে উনিও অসাধারণ সুন্দরী মহিলা ছিলেন, যার জন্যে আমার শ্বশুর বাবাও ওই গরিব ঘরের থেকে সুন্দরী বউ এনেছে। এনারা একটু সুন্দরের পূজারী। আমি যেমন আমার বৌমা এনেছি সুন্দরী, গরিব ঘরের থেকে বৌমা এনেছি, আমার কিচ্ছু লাগবে না, কিন্তু আমার যে বৌমা, যাকে নিয়ে ঘর সংসার করব, যাতে সবাই বলেন না শিখা সুন্দর একটা বৌমা এনেছে, তার সঙ্গে সবই ভালো হতে হবে। আমার বৌমা খুবই ভালো, তোমরা তো দেখতেই পাও, বুঝতেই পারো আমরা ফুল ফ্যামিলিটা কেমন একতার সঙ্গে চলি। আমরা বললে চলে 4 বডি 1 আত্মা, আমার বৌমা, ছেলে, আমি, আমার মেয়ে। তো ঠিক আছে, এবার আমার শাশুড়ি মা আসবে, শ্বশুরমশাই আসবে, তাহলে তারপরে কি হলো আমি 21 পর্বে সেই ঘটনা নিয়ে আবার আসছি তোমাদের সামনে। শিখার জীবনের সত্যি, এটা 12 মিনিট 13 মিনিট হতে চলেছে। আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো।